বুকে পা রেখে চলে অঙ্গার খায় ক্ষুধার অনলে একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি এদেশ এখন ওদের ঘর এদেশ আমার নাই তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই উড়ছে ঘর জ্বলছে নগর ভাঙছে ভালোবাসা আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ অন্ধ মনের আশা আগুন পাখি আমি আগুন পাখি। আব্বারে কতদিন দেখিনি ফতুল্লা ফাতেমা ভাই বোনদের আব্বা আমার কথা ভাবি জুনির অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি চলো জুনি আজকে শরীর কেমন কেন রোজ রোজ একই কথা জিজ্ঞাসা করো ভাবি? হ্যাঁ আর এগুলো এখানে কেন আনছো? আমি এগুলো খাবো না, নিয়ে যাও ওগুলো। না আজকে তোমারে খেতে হবে, আজকে তুমি খাবে। আমার কাছে এমন একটা খবর আছে যা শুনি তোমার সব রোগ পালায় যাবে। মস্করা করো না তো ভাবি, তুমি এগুলো এখান থেকে নিয়ে যাও। খাবো না। তুমি আজকে খাবে, তারপর আমি তোমারে একটা খবর দিব, তারপর আমি দেখবো তুমি এই ঘর থেকে আমারে কেমনে তাড়াও। হ্যাঁ এত বড় না, ছোট কইরা দাও। এই নাও, এই নাও, ছোট করে দিছি। হ্যাঁ বলবো, বাড়িতে একজন মানুষ আসবে তোমার জন্য। কামাল ভাই। সত্যি? সত্য না তো কি, আরো খবর আছে। আর একটু খাও। তুমি খাও। লয়। হ্যাঁ বলো না, বলো। ওয়ারার বাড়ির লোকজন তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছিল এটি কামাল ভাই মেনে নিতে পারে নাই। তুমি যেমন কষ্ট পাইছো কামাল ভাই খুব কষ্ট পাইছে, সেজন্য কামাল ভাই আর বিয়েও করে নাই। আমার যে মনটা কি ভালো হয়েছে শুনি। নাও কান্দোলাই বোন, মনটারে শক্ত করো, এখনো কিছু যায় নাই। আজনি কান্দোলাই বোন, কান্দোলাই। তুমি জানো না আমি আমার আর বেশি দিন সময় নাই, তুমি তো জানো। কে বলেছে সময় নাই? ভালো করে খাওয়া দাওয়া করো, সুস্থ হয়ে উঠবে। আমি সবাই বুঝাই বলবো কামাল ভাইয়ের সাথেই তোমার বিয়ে হবে। তুমি কি পাগল হয়ে গেছো ভাবি? আমি সত্যি বেশি দিন আর নাই। কেন শুধু শুধু মিথ্যা কথা গোলাপ কইতেছো? ঈশা নয় জনি, তোমার স্বপ্ন সত্য হবে। আমি নামাজে বসে তোমার জন্য দোয়া করেছি, তুমি সুস্থ হয়ে উঠবে।
তোমারে কত ধুমধাম করে বিয়ে দেবো, কামাল ভাইয়ের সাথে তোমার বিয়ে হবে। পারো না আমি। শুনি কামাল ভাইয়ের জন্য খাওয়া শুনি, আর রাগ করে থাকো লাই, অনেক রাগ করেছো, শরীর খারাপ খাওয়া দাওয়া করো লাই, তুমি এখন একটু খাওয়া দাওয়া করো। বমি একটাছে ভাবি, আর খাবো না, আর খাবো না। না খেলে হবে না তো জনি, শুনি একটু খাওয়ার চেষ্টা করো। হিটো আমার শ্বশুরবাড়ির বাগান, অনেক বড় লয়। ওই দিকে হলো গোয়ালঘর, আর ওই দিকে পুকুর। ও বুঝি এই বাগানে কি পেয়ারা গাছ নাই? লঙ্কা নুন দিয়ে ছোটবেলার মতো পেয়ারা মাখা খেতাম। পেয়ারা গাছ তো এদিকে লাই রে ভাই, পুকুর পাড়ে আছে। ওইখান থেকে পেয়ারা পাইরে লবণ মরিচ মাখায় তোরে খাবো। কি রে, কোথায় হারাই গেলি? তোমার মনে আছে বুঝি আমাদের গায়ে পুকুরের পাড়ে বসে বসে আমরা কত গল্প করতাম? সেসব কি ভুলা যায়? তুই তখন এইটুকুনি ছিলি, কত বায়না কত আবদার সব বুঝির কাছে। তোরে কেউ ডাকলি তুই আমারে শাড়ি পরতে যাতে চাইতি নয়, সব সময় আমার আঁকড়ে ধরে থাকতি। আমি এখনো তোমাকে সারি কোথা যেতে চাই লয় বুঝি, আমি তোমার কাছে থাকতে চাই। এটা হয় লয় রে ভাই। কেন হয় না বুঝি? বুঝি আমি তোমার কাছে থেকে তোমার সব কাজে সাহায্য করব, তোমার একটু বিরক্ত করব লয় বুঝি, আমারে পাঠায় দিও লয় বুঝি। তুই কেন বুঝিস লয়? এতে তোর মান থাকে লয়, আমার মান থাকে লয়। আমি এখন পরের বাড়ির বউ। লয় লয় বুঝি, আমি কোনো কথা শুনবো লয়, আমি তোমার কাছে থাকবো। ওখানে ওখানে কে কাকে দেখে বলো? বলে দিয়েছে এই পড়া শেষ হলে আর পড়া হবে লাই। এখন তুমিই বলো আমি কি করব? সংসারের সবকিছু কি নিজের মতো হয় রে? কেন বুঝিস লয়? আমি কিছু বুঝতে চাই লয় বুঝি। ঘরে চল। আসেন আসেন শেষদি, এই যে আমাদের বেআই মেজু ভাবি, তার ভাই গোলাম রাসুল, আর এই হচ্ছে আমাদের শেষদি জুনি। বসেন, আসলে বসতে দে। বসেন। বসেন। আপনি এসেছেন আমি জানি, কিন্তু দেখা করতে পারি নাই। বসেন না। কি হয়েছে আপনার? কি অসুখ? তা তো জানি না, তাই জানি অনেক বড় অসুখ। কবিরাজ দেখেন না? উনারে পত্তি খাওয়ান না? উত্তীয় খাওয়ানো হয়েছে, কবিরাজও দেখানো হয়েছে, বুঝির কিছুতেই সারে না। ও, আমার মামা দেশে না একটা ভালো কবিরাজ আছে, আপনি কি আমার সাথে যাইবেন? বুঝি তো ঠিক মতো চলাফেরাই করতে পারে না, আপনার সাথে কিভাবে যাইব?
যে বড় ভাবি আমাকে ডাকতেছে, আইতেছি আমি। মেজো ভাবির মুখে আপনার কথা অনেক শুনেছি। সে আসলে আপনাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, বুঝি ছাড়া আমার আর ভালোবাসার কেউ নাই। ছোটবেলায় আমার মা মরে যাওয়ার পর বুঝি আমার কোলে তুলে নিয়েছিল। আর আব্বা বলেন। না থাক। আচ্ছা, আপনি কি সবসময় এই ঘরে শুয়ে থাকেন? না না, সব সময় না। যখন অনেক দম আটকায় আসে, কিছুই আর ভালো লাগে না, তখন বের হই। আমার কি মনে হয় জানেন, আপনার আর বেশি দিন অসুখটা থাকবো না, আপনি ভালো হয়ে যাবেন। এই যে মশাই, আপনার ডাক পড়েছে। মেজু ভাবি, আপনার বুঝি আপনাকে ডাকতেছে। চলেন। দাদা, আপনি নাকি কাদের পাল্লায় পড়েছিলেন? তারা নাকি দেশের স্বাধীনতা চায়। আপনি কি আমাকে তাদের গল্প বলবেন? একথা তোমার কে বলেছে? বুঝি বলেছে। আমি তাদের গল্প শুনতে চাই। বলবো বলবো, সে তো অনেক বড় গল্প। আমি যে মানুষগুলোর কথা বলতে চাই তারা অনেক বড় মনের মানুষ। তারা তো কিছু চায় না, না ভালো থাকতে চায়, ভালো খাতে চায়, ভালো পোশাকও চায় না। শুধু চায় এই দেশটারে মুক্ত করতে চায়। তারা সবাই কি আপনার বন্ধু? তারা শুধু আমার বন্ধু না, তারা এদেশের প্রতিটি মানুষের বন্ধু। তারা তো মানুষের অধিকারের জন্য, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। লুকিয়ে থাকে কেন? থাকে, লুকিয়ে থাকে। একদল দস্যুর হাত থেকে লুকিয়ে থাকে। যে দস্যুরা বাইরে থেকে এসে এই দেশটাকে দখল করেছে, এদেশের মানুষকে অত্যাচার করতেছে। আপনার এই বন্ধুরা কি পারবে ওদের আটকাতে? সেই জন্যই তো তারা আড়াল থেকে শক্তি সঞ্চয় করতেছে, যাতে শত্রুদের উপর আক্রমণ করতে পারে, যাতে ইংরেজদের এই দেশ ছাড়া করতে পারে। তাহলে তো যুদ্ধ করতে হবে। হ্যাঁ, যুদ্ধই তো। এ তো একরকম যুদ্ধ। দাদা, আপনি কি আপনার বন্ধুদের সাথে আমাকে পরিচয় করে দিবেন? দেব। সময় সুযোগ হলেই পরিচয় করে দেব। আর ওদের সাথে মিশতে পারলে মানুষগুলো চিনতে পারবে, তখন তুমি নিজেও দেশের বন্ধু হয়ে যাবে। কিন্তু ওরা অস্ত্র কোথা থেকে পায়? পায় মানে জোগাড় করে। অস্ত্র জোগাড় করাটা তো সহজ না। এই সেদিন রডা কোম্পানি কলকাতায় তাদের কিছু অস্ত্র ব্রিটিশদের গোদামে যাচ্ছে। ব্যাস, ওই কোম্পানিরই গিরিশচন্দ্র মিত্র নামে এক কর্মচারী ছিল। সে বিপ্লবীদের খবরটা পৌঁছে দিল। আর অনুকূল মুখার্জি, নরেন ভট্টাচার্যের মতো বড় বড় বিপ্লবীরা তখন ওত পেতে থাকলো। এবং যখনই অস্ত্র বোঝাই গরুর গাড়িগুলো যাওয়া শুরু করলো, তখন তারা ঝাঁপায় করলো। ঝাঁপায় করে যে কটা গরুর গাড়ি পারলো নিয়ে পালালো। বাহ, ওদের তো খুব সাহস। হ্যাঁ, সাহস তো বটেই। সাহস না থাকলেই পরে মনে করো একেবারে ওই ব্রিটিশের নাকের ডগায় মানিকতলায় বসে বসে রবীন ঘোষ একটা আশ্রম তৈরি করেছিল। সেখানে সে বসে বসে বোমা বানাতো। সেটা কি সম্ভব? তারপরে মনে করো যে ওখানে একটা ওই বিপ্লবীদের জন্য একটা সন্ন্যাসীদের জন্য, আসলে সন্ন্যাসের আড়ালে বিপ্লবীরা ছিল, সেখানে একটা আশ্রম বানিয়েছিল। সেই আশ্রমে অস্ত্র চালনা শেখা, ব্যায়াম শেখা, লাঠি খেলা শেখা, তারপরে মানে বোমা বানানো শেখা, এইসব শেখানো হতো। আর অরবিন্দ ঘোষ নামে একজন যুগান্তর নামে একটা পত্রিকা বের করতো। সেই পত্রিকার থেকে মানুষ জানতে পারত ব্রিটিশদের অত্যাচারের কাহিনী। আর তো কেন এখন নেই? না,
পুলিশের কানে খবর গেল, পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে গেল। বারিন ঘোষ সহ তখনকার দিনের অনেক বিপ্লবী যুবককে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। ওরা ধরা পড়ে গেল কিভাবে? কে কি বলে দিয়েছে? হ্যাঁ, বিশ্বাসঘাতক তো সব জায়গায় থাকে। ওই নরেন্দ্রনাথ গোস্বামী নামে একজন পুলিশের মার সহ্য করতে না পারে সব নাম বলে দিয়েছে। সে অবশ্য পরে রাজসাক্ষী হয়েছে। কি বাজে লোক রে বাবা! হ্যাঁ, সেই বাজে লোকের শাস্তিও হয়েছে। এই নরেন্দ্রনাথ গোস্বামী রে দুজন কানাইলাল দত্ত আর সত্যনাথ বসু নর্দমের মধ্যে নিয়ে গুলি করে মারে ফেলেছে। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। আস্তে আস্তে এসব কথা তো জোরে বলতে নেই, চারপাশে চর ঘুরে বেড়ায়। দিদি ওদের কথা ভাবে, দিদির তো খুব সাহস। হ্যাঁ, সাহস তো বটেই। আর ওদের কথা যদি সাহসী মানুষরা ভাবে তাহলে ওরা আরো শক্তিশালী হবে। সবাই যদি নিজের কথা ভাবার পাশাপাশি দেশের কথা সামান্য ভাবতে, তাহলে এই শত্রুরা এতকাল থাকতে পারত না। ঠিক বলেছ। পানি দাও। বাড়ির সবাই খেয়েছে? জি। আম্মা কোথায় শুয়েছেন? তিনি জুনির ঘরে আছেন। জুনির ব্যামো আবার বাড়িছে। সে কি? ওর আবার কি হয়েছে? এত কবিরাজ ভর্তি দেখালাম, তারপরও আপনি যদি অনুমতি দেন তাইলে একটা কথা। আমাকে কথা বলার জন্য তোমার কবে থেকে অনুমতি প্রয়োজন হচ্ছে? তা নয়, তারপরেও আমি বলছিলাম কি, আমার মনে হয় এই গায়ের কোনো কবিরাজ বুদ্ধের কাম লয় জুনির রোগ সারানো। যদি শহর থেকে ডাক্তার বুদ্ধি আনা যেত। শহরের ডাক্তার? আপনি তো চেষ্টার কোনো ত্রুটি রাখেন লাই, তাইলে এটাই বা বাদ রাখেন কেন? শহর থেকে ডাক্তার হেঁকে মেশে যদি ঝুনিরে সারাই ফেলতে পারতো তাহলে তো। সে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো আমার পক্ষে শহরে যাওয়া সম্ভব না। আপনি তো সব সময় কাম কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এখন আপনার বোনেরা তো ব্যামো, তার থেকে কি আপনার কাম কাজ বেশি হয়ে গেল? না না, সে কথা না। আসলে একটা জমির সন্ধান পেয়েছি। আগামী সপ্তাহের মধ্যে কিনতে না পারলে জমিটা হাতছাড়া হয়ে যাবে। সে কাজ অন্য কাকুতে করাও সম্ভব না। তাইলে আর কাউরে বলে দেখবেন? দেখি, দাদাকে বলে দেখি কি করা যায়। তাই বলে দেখেন, আমার আর ভালো লাগছে লাই। ওদিকে শহরেও আবার অসহযোগ আন্দোলনের তোড়জোড় চলছে। দেখি তার আগে কিছুটা করা যায় কিনা। অসহযোগ মানে কি? আমি বুঝতে পারি লাই। এই ব্রিটিশ সরকারকে অসহযোগিতা করা, বিদেশি জিনিস বর্জন করা, এইসব আর কি। ছাড়ো, এসব কথা ছাড়ো। ওই কর্তামার বাড়িতে পুজো আছে, সেই পর্যন্ত রাখিতে রসুলরে, তারপর না হয় মামা বাড়ি চলে গেল। সে আর কদিন? তা হোক, তারপরেও আমার ভাইটা একটু থাক কটা দিন আমাদের কাছে। আমি ভাবছি অন্য কথা। কি কথা? বলবো বলবো, সময় হলে সবার আগে তোমাকে বলবো। আগে বাবারা আসুক।